বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়ে গেছি। এটা তো আমার ডেইলি রুটিন। আপনারা আমার ভিডিওতে দেখেন যে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আমি প্রতিদিন 1 ঘন্টা 40 মিনিট হাঁটি। আমার মানে ডায়াবেটিস নেই, তারপরেও আমি হাঁটি। অনেকে প্রশ্ন করে যে তোমার কি ডায়াবেটিস আছে কি না। তো আসলে আমার কোনো ডায়াবেটিস নেই বা কোনো সমস্যা নেই। আমার শরীর ফিট থাকার জন্য বা সুস্থ থাকার জন্য আমি সকালবেলা হাঁটাচলা করি। কারণ ঘুম থেকে উঠে সকালবেলা হাঁটাচলা করলে মাইন্ড ফ্রেশ থাকে, শরীর পাতলা থাকে, ভালো লাগে। তো সেই জন্য সকালে হাঁটি। আর সাথে একটা আমার বান্ধবী আছে, তো ও আর একটু আগ্রহ দেখায় বিদায় হাঁটতে পারি। ও যদি না থাকতো হয়তো বা সকালবেলা হাঁটতে বের হতাম না বা হাঁটা হতো না। আসলে ওর জন্য আমি হাঁটতে আসি। আমি যদি যেদিন বলি যে না আমি আসবো না, সে একদম ফোন দিয়ে আমাকে পাগল করে দেয় যে না হাঁটতে যেতেই হবে। তো শহরে এসে আমি আমার মনের মতো কয়েকটা বান্ধবী পেয়েছি। আসলে তারা আমাকে অনেক মানসিকভাবে বা অনেকভাবেই সাপোর্ট করে। খুব ভালো লাগে তাদের সাথে চলাফেরা করে। আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার আসলেই খুব ভালো লাগে। শহরের মাঝে এরকম সুন্দর একটা প্রকৃতি, ভিউটাও খুব সুন্দর। এই যে দেখেন সাইডে দিয়ে কি সুন্দর সুন্দর শাপলা ফুটে আছে। আর এই রাস্তাটার মধ্যে কোনো গাড়ি নেই, জ্যাম নেই, কোনো কিছু নেই। সকালবেলা মানে আমাদের শহরের অধিকাংশ মানুষই এই রাস্তাটা দিয়ে হাঁটতে আসে। তো আমিও সবসময় আসি। এই রাস্তা দিয়ে আমাদের হাঁটা বেশি হয়। দুই বান্ধবী বা আমরা 4-5 জন যখন হাঁটতে বেরোই, একদিক দিয়ে গল্প করতে করতে কখন যে 1-1.5 ঘন্টা হেঁটে ফেলি বোঝাই যায় না। তো এখান থেকে হেঁটে আমি প্রতিদিন আমার প্রয়োজনীয় জিনিসগুলা বাজার করে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কারণ বাসা থেকে বের হওয়া যায় না। আর হচ্ছে একসাথে বাজার করে নিলে অনেক বাজারই নষ্ট হয়ে যায়, পচে যায়। আর যেহেতু আমার হাজব্যান্ড বিদেশে থাকে, পুরুষ মানুষ দেশে থাকলে তারা বাইরে বের হয়, তাদেরকে ফোন দিয়ে এটা ওইটা আনার কথা বলা যায়। কিন্তু হাজব্যান্ড যদি দেশে না থাকে তাহলে তো নিজেরই বাজার, ঘরের কাজটা সব কিছু নিজেরই করতে হয়। তো এই জন্য আমি সকালবেলা হাঁটতে বের হই। আর আমি যে সাইডটা দিয়ে হাঁটি, আমাদের এখানে একটা বউবাজার আছে। এখানে আপনার গৃহস্থের মানে দেশি শাকসবজি, টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়। তো আমি এজন্য প্রতিদিন যাওয়ার সময় যেটা আমার ভালো লাগে ওইটাই নিয়ে যাই, বা 1 দিন 2 দিন পর পরে আমি বাজার করতে পারি। তো এদিক দিয়ে আমার খুবই ভালো একটা প্লাস পয়েন্ট আছে যে আমার হাঁটাটা দুইটা বেনিফিট দেয়। এক তো আমি বাজার করতে পারি, টাটকা জিনিস খেতে পারি। আর দ্বিতীয় হচ্ছে আমার মানে স্বাস্থ্য সচেতন মানুষ এখন। তো আমিও অন্যথা না, আমিও আমার স্বাস্থ্য নিয়ে সবসময় সচেতন থাকি। কারণ একটা মানুষ ফিট থাকাটা যে সবচেয়ে বড় জরুরি। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। তো হচ্ছে আমার মেয়ের জন্য সকালবেলা আমি নুডলস করে দিয়েছি। আর ও ডিম খেতে চায় না, তো এই জন্য ডিমটা এইভাবে কেটে নুডলসের উপর দিয়ে দিয়েছি, বলছি যে তুমি একটু একটু করে খেয়ে নাও। তো আমার মেয়েটার আজকে কয়েকদিন যাবৎ জ্বর। তো এই জন্য আমার মনটা অনেক খারাপ। কারণ ছেলে মেয়ে যদি অসুস্থ থাকে না, বাবা মার আর কোনো কিছুই ভালো লাগে না। আমার মেয়েটার এত পড়াশোনার চাপের মাঝখানেও অসুস্থ হয়ে গেছে, ঠিকমতো পড়াশোনা করতে পারতেছে না, কিছু না। তো ডাক্তার দেখাইছি, ডাক্তার ওষুধ দিয়েছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যে ওষুধের উসিলায় যেন আর আপনাদের দোয়ায় যেন আমার মেয়ে সুস্থ হয়ে যায়। আর বর্তমানে আজকে 15-20 দিন ধরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে এক ধরনের ভাইরাসই মনে হয় যে প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর, ঠান্ডা, কাশি এগুলো লেগেই আছে। এমন কোনো মানুষ নেই যে তাকে জিজ্ঞাসা করলে সে বলে না যে না আমার বাসায় কোনো না কোনো সদস্য অসুস্থ না। তো আমারও ওই কয়েকদিন সব আত্মীয় স্বজনের কাছ থেকে শুনছি যে সবার বাসায় জ্বর ঠান্ডা লেগে আছে। এখন আমার বাসায় ঢুকছে। প্রথমে আমার ছেলে অসুস্থ ছিল, জ্বর ঠান্ডা ছিল।
তারপরে হচ্ছে এখন আমার মেয়েকে ধরছে, তো আমার মেয়েটা একটু বেশি অসুস্থ হয়ে গেছে, ওর গলার টনসিলটা বেড়ে গেছে। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থতা দেয় তাহলে এই ওষুধের উসিলা আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দিবে। সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এদিক দিয়ে তো মেয়েটাকে নাস্তা দিয়ে, ছেলেটা বাহিরের নাস্তা খেয়েছে, আসার সময় আমি হোটেল থেকে নাস্তা নিয়ে এসেছি। তো ছেলে মেয়ে নাস্তা খেয়ে, মেয়ে ওই দিক দিয়ে ওষুধ খেয়ে শুয়ে আছে, আর আমার ছেলে লক্ষ্মী সোনার মতো সুন্দর করে পড়তে বসে গেছে। মাশাল্লাহ, আমার ছেলেটা এখন মাশাল্লাহ অনেক বুঝে। আমি যখন গ্রামে ছিলাম তখনও খুব দুষ্টুমি করতো, পড়তে চাইতো না, পড়াশোনার প্রতি একদম অমনোযোগী ছিল। কিন্তু এখানে আসার পরে এদিকটা আমার টাকা খরচ হলো, আলহামদুলিল্লাহ যে আমার ছেলে পড়াশোনায় মনোযোগী হয়েছে। কারণ টাকা পয়সা দিয়ে কি করব যদি ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে দিয়ে না যেতে পারি। কারণ এই টাকা পয়সা তো ছেলে মেয়ের জন্যই, তাদের ফিউচারের জন্য আমরা ব্যাংকে রাখবো। তো আমি তাদেরকে টাকা দিয়ে যাব, কিন্তু তাদেরকে আমি শিক্ষা দিয়ে যাব না, এই টাকা তো থাকবে না। আর তাদেরকে যদি আমি শিক্ষা দিয়ে যেতে পারি তাহলে তারাই ইনকাম করে, তারাই সমাজে প্রতিষ্ঠিত হয়ে চলতে পারবে তাদের জ্ঞান দিয়ে। পড়াশোনা যে চাকরি বাকরি করতে হবে এমন কোনো কথা না। শিক্ষা থাকলে মানুষের ভদ্রতা থাকে, সভ্যতা থাকে, শিক্ষা থাকলে মানুষের জ্ঞান থাকে। জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ। আমাদের মহান রাব্বুল আলামিন কিন্তু জ্ঞান অর্জন করার প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করে দিয়েছে। তো হচ্ছে আমি আমার জায়গা থেকে যতটুকু জানি অতটুকু বললাম, বা আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করে বড় করার জন্য। এখন বর্তমান যুগে ছেলে মেয়ে মানুষ করাটাই আমি মনে করি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যুগে যে বাজে ফ্রি ফায়ার, তারপরে হচ্ছে টিকটক, হ্যান ত্যান, এগুলা নিয়ে বাচ্চারা আসক্ত হয়ে যায় একটু টিনেজ বয়সে পাড়া দিলেই। তো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ 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 আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। ওর না কোনো ফ্রি ফায়ারের প্রতি আসক্তি আছে, না ও টিকটক নিয়ে আসক্তি। এগুলো কোনো কিছুর মধ্যে আমার মেয়ের কোনো নেশা নেই, কোনো আগ্রহ নেই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মেয়েটাকে পড়াশোনা করাইতেছি। মেয়ে ক্লাস 9-এ, আর 1-1.5 বছর পরে এসএসসি দিবে। ইনশাআল্লাহ আমার মেয়ের এসএসসির রেজাল্ট জন্য আপনাদের কাছে আমি ভালো একটা সুসংবাদ দিতে পারি। কারণ যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম একবার ঢুকেছি, এটাতে রেগুলার ভিডিও না দেই, মাঝে মাঝে হলেও তো ভিডিও দেওয়া হবে, আর অবশ্যই আপনাদের কাছে টুকটাক আপডেট দিব। তো এই পর্যন্তকালে ছেলে মেয়ের আগ্রহ বা ইচ্ছা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাদের ভবিষ্যৎ রেজাল্ট বা ভবিষ্যতে তাদের পড়াশোনার আগ্রহ দেখে আপনাদেরকে বলবো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ছেলে মেয়ে ভালোই আগ্রহী পড়াশোনার জন্য। তাদেরকে নিয়ে আমার কোনো বাড়তি টেনশন করতে হয় না, বাড়তি কোনো কিছুতে তাদের কোনো মনোযোগ নেই। আমার ছেলেটা গ্রামে থাকতে একটু বেশি দুষ্টুমি করতো, পড়াশোনা অমনোযোগী ছিল। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি, তার কাকা জ্যাঠা বা দাদারা কাছে ছিল, ওকে আমি তেমন বেশি বকাঝকা করতে পারতাম না, বা ওদের সাথে জমিনে নদীতে ওইদিকে ঘুরতে চলে যেত। বাসায় তেমন বেশি থাকতো না, পড়তো না। আর এখানে হচ্ছে সারাদিনই রুমের ভিতরে না পড়ে কোথায় যাবে। আর শহরের স্কুলগুলোতে তো হচ্ছে প্রতিযোগিতা বেশি, কারণ প্রতিযোগিতা নিয়ে শহরের স্কুলে পড়াশোনা করতে হয়। গ্রামে কিন্তু অতটা প্রতিযোগিতা নাই। শহরে কিন্তু আপনার বিশাল কোনো মার্কের প্রতিযোগিতা হয় না, হয়তো বা 5, 10, 2, 3 এরকম মার্কের মধ্যে আপনার প্রতিযোগিতা হয়, আর চাপও আছে অনেক। তো সে চিন্তা থেকে ছেলে মেয়েকে শহরে ভর্তি করা। আমার গ্রামের বাড়িতে আমার সব আছে, ঘর আছে, দুয়ার আছে, ফার্নিচার আছে, বাড়ি আছে, আমার সব তৈরি করা। আমি সব কিছু তৈরি করে একটা সাজানো গোছানো সংসার রেখে আমি আজকে শহরে থাকতেছি শুধু ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার জন্য। মানুষ করার টা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে আমার ছেলে মেয়েকে আমি সুশিক্ষায় মানুষ করতে পারবো, কিন্তু আমি তো চেষ্টা করতে হবে, তাই না? আমি চেষ্টা না করলে তো আমার ছেলে মেয়েকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো না। আমি যদি পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে বসে থাকি তাহলে তার আল্লাহ আমাকে নিজের হাতে ধরে এনে কিছু করে দেওয়া যাবে না। তো সেই চিন্তা থেকে আমি নিজের বাড়ি ঘর সব কিছু রেখে আমি শহরে থাকি। কারণ নয়তো বা আমার শহরে থাকার কোনো রিজন নেই। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু সৌদি আরব থাকে, তো হচ্ছে আমি তো নিজে চাকরি করি না, আমি একজন হাউস ওয়াইফ। তো আমি কেন শহরে থাকবো? ছেলে মেয়েকে ভালো একটা পরিবেশ, ভালো একটা স্কুলে ভর্তি করানোর জন্যই আমি মূলত শহরে থাকা। নয়তো বা আমার গ্রামে আমি সব কিছু করে ফেলেছি। আমার এখন ফার্নিচার নষ্ট হচ্ছে, ঘর নষ্ট হচ্ছে, বাড়ির মধ্যে কত রকমের ফল ফ্রুট
ফ্রুটের গাছ সব কিছু মানুষ খাচ্ছে, কিন্তু আমি এখান থেকে কিনে খাইতে হইতেছে। তো আমি যদি গ্রামের বাড়িতে যাই অবশ্যই আমার নতুন বাড়ির ফল ফ্রুটের গাছগুলো আপনাদের কাছে শেয়ার করব। আমার রুমের ফার্নিচারগুলো আপনারা দেখলে আপনাদের কাছেও মায়া লাগবে যে আসলে আমার সেগুন কাঠের ফার্নিচার তো আপনারা জানেনই যে কত দাম। বর্তমান যুগে কয়জনে পারে সেগুন কাঠের ফার্নিচার জোড়াইতে? বর্তমান যুগে তো হচ্ছে মানুষ 81 কাঠ দিয়ে ফার্নিচার বানিয়ে ফেলে, কারণ হচ্ছে সেগুন কাঠের আকাশ ছোঁয়া দাম। তো আমি সেগুন কাঠের ফার্নিচারই 4 লাখ টাকার ফার্নিচার এনে আমি ঘরের মধ্যে ফালাই দিয়ে এসে পড়ছি, বার্নিশগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড দেয় নাই আমাকে ফার্নিচারগুলো শহরে আনার জন্য, সেই জন্য আমি আনি নাই। সে বলতেছে আমার গ্রামের বাড়িতে থাক, এখানে তুমি টুকটাক দিয়ে চলো, এখানে তো আর পার্মানেন্ট না, তুমি তো একটা সময় চলে যাবে। আর গ্রামে আমাকে সবাই চিনে, এখানে আমাকে কে চিনে? তো সেই জন্য গ্রামের বাড়ি থেকে শহরে আমি ফার্নিচারগুলো আনিনি, এখানে চলাফেরার জন্য টুকটাক আমার যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে এসেছি। আর কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিকালে নাস্তা টাস্তা করে আমার ছেলেকে রাতের কোচিং থেকে আনতে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছেলে মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমাকে পারলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আমার এই ছোট্ট চ্যানেলটা যেন আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।